প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে বিপণনের ক্রমবিকাশ, অর্থাৎ বর্তমান পর্যায়ে যে বিপণন এটি কিভাবে আসলো, প্রথম থেকে বর্তমান পর্যন্ত এই বিপণনটা কিভাবে আস্তে আস্তে উন্নত হয়ে বর্তমান পর্যায় পর্যন্ত এসেছে। তো বিপণনের ক্রমবিকাশের এই ইতিহাসকে 8টি ভাগে ভাগ করা যায়, 8টি ভাগে বা 8টি স্তরে বা 8টি যুগে ভাগ করা যায়। প্রথম আত্মনির্ভরশীল যুগ, দ্বিতীয় বিনিময় যুগ, তৃতীয় উৎপাদন যুগ, চতুর্থ বিক্রয় যুগ, পঞ্চম বিপণন যুগ, ষষ্ঠ সামাজিক বিপণন যুগ, সপ্তম সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ এবং অষ্টম মোবাইল মার্কেটিং যুগ বা সামাজিক যোগাযোগ বিপণন যুগ। এই বিপণনের এই ক্রম বিকাশের ইতিহাসটা আমি এখানে ঠিক ধাপে ধাপে যেভাবে বিপণনের ক্রমবিকাশ হয়েছে তাই আমি নিচের থেকে উপর পর্যন্ত দেখিয়েছি, ঠিক সিঁড়ির মতো। যে প্রথমে আত্মনির্ভরশীল যুগ দিয়ে শুরু হয়ে বিনিময় যুগ, উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ এবং সর্বশেষ মোবাইল মার্কেটিং যুগ, যেখানে বর্তমান সময় যেখানে আমরা অবস্থান করছি, এটা হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। যা সবকিছুই জানবো। এখন এই বিপণনের এই ক্রমবিকাশের ইতিহাস প্রথমে শুরু হয় আত্মনির্ভরশীল যুগ দিয়ে। প্রথমে আমরা আত্মনির্ভরশীল যুগটা জানব। আত্মনির্ভরশীল যুগ কোনটি? আত্মনির্ভরশীল যুগ হচ্ছে সেই আত্মনির্ভরশীল যুগ বলতে সেই যুগকে বোঝানো হয়েছে যখন মানুষ নিজেদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য নিজেরাই উৎপাদন করে ভোগ করত, কারো নিকট নির্ভর করে থাকতে হতো না। সেই যুগটাকে আত্মনির্ভরশীল যুগ বলে। তাহলে আত্মনির্ভরশীল যুগে মানুষেরা নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজেরাই উৎপাদন করত এবং নিজেরা উৎপাদন করে নিজেরাই ভোগ করত। তখন কারো নিকট যেতে হতো না। দ্বিতীয় বিনিময় যুগ। আত্মনির্ভরশীল যুগের পর বিনিময় যুগের শুরু হয়। আত্মনির্ভরশীল যুগে নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করত। এইভাবে চলতে 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 মানুষের চাহিদায় পরিবর্তন আসে, চাহিদা বৃদ্ধি পায়। তখন নিজেদের পণ্য নিজেরাই সব উৎপাদন করতে পারতো না বা একেবারেই পারতো না। কোনো পণ্য দেখা যাচ্ছে একেবারেই উৎপাদন হচ্ছে, কোনো জাতি বা গোষ্ঠী বা কোনো দেশ কোনো পণ্য একেবারে উৎপাদন করতে পারতো না বা করলেও কম উৎপাদন করতে পারতো। তখন সেই পণ্যটা অন্য দেশে, যে দেশে উৎপাদন হতো বেশি হতো, সেখান থেকে আনা হতো এবং যে দেশ আনলো সেই দেশে যে পণ্য উৎপাদন হতো তার সেই পণ্য সেই দেশকে দিত। অর্থাৎ বিনিময় বলতে একটার বিনিময়ে আরেকটি নেওয়া, একটার বিনিময়ে আরেকটি নেওয়া। এটাই হচ্ছে, এই ছিল হচ্ছে বিনিময় যুগের মূল প্রতিপাদ্য। যেমন আমাদের এই ডুমরিয়া বটিয়াঘাটায় এক সময় নদীতে নৌকায় করে ডাল আনা হতো। যারা ডাল আনতেন ওখানে ডাল খুব প্রচুর পরিমাণ হতো, ডাল খুব হতো। আর আমাদের এখানে ধান উৎপাদন হতো খুব বেশি। তো ওরা আমাদের এখানে ডাল এনে তার বিনিময়ে ধান নিয়ে যেতেন। অর্থাৎ ডাল এনে সেখানে বিনিময়টা কেমন ছিল, যে 1 মণ ডালের বিনিময়ে 1 মণ ধান। তারা আমাদের এখানে কেউ যদি 1 মণ ধানের বিনিময়ে তারা 1 মণ ডাল দিয়ে যেত। তো এই যে 1 মণ ডালের বিনিময়ে 1 মণ তারা ধান নিয়ে যেত, এটাকেই বলা হচ্ছে বিনিময় প্রথা। মানে একটা পণ্যের বিনিময়ে আরেকটি পণ্য নেওয়া। এক্ষেত্রে যে দেশ বা যে অঞ্চল যে পণ্য উৎপাদন করত, বেশি উৎপাদন করত, তখন তাদের প্রয়োজন মিটিয়ে এসে উদ্বৃত্ত অংশ যেখানে উৎপাদন হতো না সেখানে দিয়ে যেত, সেখানে দিত এবং সেখানে যে পণ্যটা উৎপাদন হতো সেই পণ্যটা তারা নিয়ে যেত। তাহলে বিনিময় যুগ কি? বিনিময় যুগ বলতে সেই যুগকে বোঝানো হয়েছে যেখানে মানুষেরা তাদের উৎপাদিত পণ্যের উদ্বৃত্ত অংশ পরস্পরের ভিতর বিনিময় করে নিজেদের চাহিদা পূরণ করত। তাহলে যে যুগে মানুষেরা তাদের উৎপাদিত পণ্যের উদ্বৃত্ত অংশ পরস্পরের ভিতর বিনিময় করে নিজেদের
প্রয়োজন বা চাহিদা মেটাতো, সেই যুগকে বিনিময় যুগ বলা হয়। এই বিনিময় যুগের পরে শুরু হয় উৎপাদন যুগ। কেননা এই বিনিময় যুগ বিনিময় যুগে চলতে চলতে বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা সৃষ্টি হলো। কারণ সকল পণ্যের মূল্য, সকল পণ্যের মান তো সমান নয়। একটু আগে আমি যে বিনিময়টার কথা বললাম, 1 মণ ডালের বিনিময়ে 1 মণ ধান, বাস্তবে কি 1 মণ ডাল আর 1 মণ ধানের দাম সমান না। তো বিনিময় প্রথার ক্ষেত্রে পরবর্তীতে এই সমস্যাটারই সৃষ্টি হলো যে প্রত্যেকটা পণ্যের মান সমান নয়, মূল্য সমান নয়। তাই তখন আস্তে আস্তে বিনিময় প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হতে লাগলো। এবং এই বিনিময় প্রথার সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিনিময়ের হার নির্ধারণ। তো সেখানে কালক্রমে স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা এবং সর্বশেষ কাগজের মুদ্রার আবির্ভাব ঘটে। বিনিময় প্রথার এই অসামঞ্জস্যতা দূর করার জন্য রূপার মুদ্রা, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এবং সর্বশেষ কাগজী মুদ্রার আবির্ভাব হয়। যেমন আমরা এখন নগদ টাকায় পণ্য ক্রয় করি, এখন এর বিনিময় নেই। তো তারপরে শুরু হয় উৎপাদন যুগ। উৎপাদন যুগে কি হয়? উৎপাদনের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। উৎপাদন যুগ মূলত শুরু হয় 1600 সাল থেকে। 1600 সাল থেকে উৎপাদন যুগ শুরু হয়ে বিংশ শতাব্দীর প্রথম পর্যায় পর্যন্ত থাকে। বিংশ শতাব্দীর প্রথম পর্যায় মানে 1920 বা 30 পর্যন্ত। এখানে একটু মতভেদ আছে। কারো কারো অভিমত যে উৎপাদন যুগ 1920 সাল পর্যন্ত থাকে, কারো কারো অভিমত উৎপাদন যুগ 1930 সাল পর্যন্ত, অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত। বিংশ শতাব্দী মানে কিন্তু 2000 সাল নয়, কারণ বিংশ শতাব্দী মানে 2000 সালের পূর্ববর্তী 1 বছর। ঊনবিংশ শতাব্দী মানে কিন্তু 1900 সাল নয়, 1900 সালের পূর্ববর্তী 1 বছরকে ঊনবিংশ শতাব্দী বলে। ঠিক একইভাবে অষ্টাদশ শতাব্দী যদি বলি, তাহলে 1800 সালের পূর্ববর্তী 100 বছরকে অষ্টাদশ শতাব্দী বলে। আর শতাব্দী মানেই তো 100 বছর, 100 বছর নিয়ে 1 শতাব্দী। যাই হোক, উৎপাদন যুগটা কি? উৎপাদন যুগ শুরু হয় 1600 সাল থেকে 1920 বা 30 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হচ্ছে উৎপাদন যুগ। তো এখানে যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ইউরোপ আমেরিকার দেশগুলোতে উৎপাদন ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়, সেই সময়টার নামকেই বলা হয়েছে শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লবের ফলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। আর শিল্প বিপ্লবটা ওই সময় কেন শুরু হয়? কেননা আগে কায়িক শ্রমের মাধ্যমে উৎপাদন করা হতো, কিন্তু যখন জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলেন, তখন উৎপাদন ক্ষেত্রে কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার হলো। আর যন্ত্রের ব্যবহারের ফলে উৎপাদন বহুগুণে বেড়ে গেল। আর উৎপাদন বহুগুণে বেড়ে যাওয়ায় ওই সময়টার নামই হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কি যদি আসে, আমরা কি লিখতে পারি? অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে ইউরোপ আমেরিকার দেশগুলোতে উৎপাদনের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, তাকে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। এ সময় উৎপাদন ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে। রেলপথ, নৌপথের প্রভূত উন্নয়ন সাধিত হয় এবং উৎপাদন বহুগুণে বেড়ে যায়। এই সময়টার নামই হচ্ছে উৎপাদন যুগ। তাহলে উৎপাদন যুগ শেষ হয় কত? 1920 বা 30 সাল পর্যন্ত। এরপরে আসে বিক্রয় যুগ। যখন উৎপাদন বহুগুণে বেড়ে যায়, বহুগুণে বেড়ে যাওয়ার ফলে পণ্যের স্তূপ জমা হয়ে যায়। এর আগে তো উৎপাদন করলে বিক্রি হয়ে যেত, ক্রেতারা কিন্তু যখন বৃহদায়তন উৎপাদনের ফলে উৎপাদন বহুগুণে বেড়ে যাওয়ার ফলে পণ্যের স্তূপ জমা হয়ে গেল, তখন বিক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন বিপণনকারী বা উৎপাদকেরা ভাবে যে শুধু ক্রেতার উপর বসে থাকলে পণ্য বিক্রয় হবে না, তার জন্য ক্রেতাকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করতে হবে, প্ররোচিত করতে হবে।
আর সেই সময়টার নামই হচ্ছে বিক্রয় যুগ। বিক্রয় যুগ 1920 বা 30 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়। 1920 বা 30 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এখানে এখানে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা বাড়ানো হয়। যে উৎপাদনকারীরা ভাবে যে পণ্য ক্রেতার উপর নির্ভর করে বসে থাকলে পণ্য বিক্রয় হবে না, তাদেরকে পণ্য ক্রয় উৎসাহিত করতে হবে, ক্রেতাদের প্ররোচিত করতে হবে। অর্থাৎ এখানে বিক্রয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে বিপণন যুগ। তাহলে বিক্রয় যুগ 1950 সাল থেকে বিপণন যুগের শুরু। 1950 সাল থেকে বিপণন যুগের শুরু। এই বিপণন যুগে কি ঘটনা ঘটে? বিপণন যুগে এই যুগে এসে ক্রেতাদের রুচি চাহিদা বৃদ্ধি পায়, প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। বিধায় বিপণনকারীরা ক্রেতা বা ভোক্তাদের প্রতিযোগিতার চেয়ে অধিক দক্ষতার সাথে সেবা প্রদানে ব্যস্ত হয়ে পড়ে এবং ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য বিপণনের সামগ্রিক কার্যাবলী সম্পাদন করা হয়। তাহলে বিপণন যুগ কি? যে যুগে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের জন্য বিভিন্ন বিপণন কার্যাবলী সম্পাদন করা হয় বা বিভিন্ন বিপণন কার্যাবলীর প্রতি গুরুত্ব আরোপ করা হয়, সেই যুগকে বলা হয়েছে বিপণন যুগ। এখানে বিপণনের নতুন কলা কৌশল প্রয়োগ করা হয়। এই ছিল বিপণন যুগ। এরপর হচ্ছে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগ কি? বিপণন যুগের পরেই শুরু হয়েছে সামাজিক বিপণন যুগ। এটা 1970 সাল থেকে। 1970 সাল থেকে সামাজিক বিপণন যুগ শুরু। সামাজিক বিপণন যুগে কি হলো? তখন বিপণনকারীরা এর আগে তো শুধু ক্রেতা বা ভোক্তা নিয়ে ভাবতো। তা এই সামাজিক বিপণন যুগে এসে যে বিপণনকারীরা যে শুধু ক্রেতা বা ভোক্তা, বিপণনকারীরা ভাবলো শুধু ক্রেতা বা ভোক্তা নিয়ে ভাবলেই হবে না, সমাজ নিয়েও ভাবতে হবে, সমাজে বসবাসরত মানুষের কথাও ভাবতে হবে। অর্থাৎ এখানে তারা সমাজের জন্য, সমাজের ক্ষতিকর না হয় এমন পণ্য উৎপাদন করতে হবে এবং তার উপর গুরুত্ব আরোপ করা হলো। যেমন পরিবেশ বান্ধব, এক্ষেত্রে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন এবং পরিবেশের যেন ক্ষতি না হয় সেই বিষয়ে বিপণনকারীরা গুরুত্ব দিতে লাগলো। আর এই যুগটির নামই আছে সামাজিক বিপণন যুগ। সেজন্য এখানে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন কানুন এইসবের উপর গুরুত্ব দেওয়া হলো। এরপর আসি সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ কোনটাকে বলা হচ্ছে? সামাজিক বিপণন যুগের পরেই সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের সূত্রপাত। অর্থাৎ 1950 সাল থেকে বিপণন যুগ শুরু এবং 1970 সাল থেকে সামাজিক বিপণন যুগ শুরু। তাহলে আমরা স্থায়িত্বটা একটু দেখি। এটা হচ্ছে 1920 বা 1930 পর্যন্ত, আর এইটা শুরু, এটা 1920 বা 1930 থেকে 1950 থেকে শুরু, 1970 থেকে শুরু, এটা 1990 থেকে, আর এটা 2010 থেকে শুরু। তাহলে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ কি? সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ হচ্ছে সামাজিক বিপণন যুগের পরে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের শুরু। এখানে বিপণনকারী বিপণনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে উত্তম সম্পর্ক সৃষ্টি এবং
তা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করলো। কেননা বাজারে প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে যদি বিপণনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সুন্দর সম্পর্ক সৃষ্টি এবং বজায় রাখা না যায়, তাহলে বিপণনের সফলতা অর্জন করা সম্ভব না। তাই বিপণনের সফলতা অর্জনের জন্য বিপণনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ, যেমন ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, সরকার ইত্যাদি পক্ষের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও রক্ষার মাধ্যমে বিপণন কার্যাবলী পরিচালনা করাকেই বলা হয়েছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। বিপণনের সফলতা অর্জনের জন্য বিপণনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ, যেমন ক্রেতা বা ভোক্তা, সরবরাহকারী, তারপর মধ্যস্থ ব্যবসায়ী, সরকার ইত্যাদি পক্ষের সাথে সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার মাধ্যমে বিপণন কার্যাবলী সম্পাদনকে বলা হচ্ছে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। কেননা কোনো পণ্যের নতুন ক্রেতা সৃষ্টির থেকে বর্তমান যে ক্রেতা আছে সেটা বজায় রাখা অধিক শ্রেয়। কারণ বর্তমান ক্রেতা ধরে রাখার জন্য যে খরচা হয়, তার থেকে নতুন ক্রেতা সৃষ্টি করতে 5 গুণেরও বেশি খরচা হয়। স্বয়ং ফিলিপ কটলার এই কথা বলেছেন। আধুনিক বাজারজাতকরণের জনক ফিলিপ কটলার বলেছেন যে বর্তমান ক্রেতা ধরে রাখার থেকে নতুন ক্রেতা সৃষ্টি খরচ 5 গুণেরও বেশি। সেজন্য ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং সেটা বজায় রাখতে হবে। এরপরে মোবাইল মার্কেটিং যুগ বা সামাজিক যোগাযোগ বিপণন যুগ। মোবাইল মার্কেটিং যুগ শুরু কত সাল থেকে? 2010 সাল থেকে। 2010 সাল থেকে শুরু হয়ে অদ্যাবধি মানে বর্তমান পর্যন্ত মোবাইল মার্কেটিং যুগ চলছে। এখানে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সাহায্যে বিপণনকারী তার পণ্যের প্রসারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পণ্য বিপণনের চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, গুগল, ইয়াহু, এই সকল মাধ্যমের সাহায্যে ক্রেতাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করে, যেটাকে অনলাইন মার্কেটিং বলা হচ্ছে, অনলাইন মার্কেটিং প্রচেষ্টা চালানো হচ্ছে। তো এই সময়ের এই যুগটার নামই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। এক্ষেত্রে বিপণনকারী কি করছে? এক্ষেত্রে বিপণনকারী সরাসরি এই সকল সামাজিক যোগাযোগের মাধ্যমের সাহায্যে ক্রেতা বা ভোক্তার সাথে যোগাযোগ করে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালাচ্ছে, ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি, সম্পর্ক বজায় রাখা। এছাড়াও SMS এর মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বর্তমান সময়ে একজন ক্রেতা ঘরে বসেই এই সামাজিক যোগাযোগের মাধ্যমের সাহায্যে তার পণ্যের অর্ডার দিতে পারে, ঘরে বসেই তার পণ্যের ডেলিভারি নিতে পারে, অর্থাৎ তার কাঙ্ক্ষিত পণ্যটি পেতে পারে। আর এটা কিসের ফসল? এই মোবাইল মার্কেটিং যুগের ফসল, প্রযুক্তির ফসল। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জানার চেষ্টা করলাম যে বর্তমান সময়ের যে বিপণন কার্যক্রমটা, এটা প্রথম থেকে বর্তমান পর্যন্ত কিভাবে আসলো, অর্থাৎ বিপণনের ক্রমবিকাশের ইতিহাস, যা 8টি স্তরে ভাগ করা হয়েছে। আত্মনির্ভরশীল যুগ দিয়ে শুরু হয়ে বর্তমান মোবাইল মার্কেটিং যুগে এসে পৌঁছেছে। এবং প্রত্যেক যুগে কিছু না কিছু পরিবর্তন হয়েছে, প্রত্যেক যুগে কিছু কিছু মূল প্রতিপাদ্য বিষয় আছে। এই বিষয়গুলো আমরা মনে রাখবো, কারণ এখান থেকে সৃজনশীল উদ্দীপকটা সেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখান থেকে সৃজনশীলের গ অথবা ঘর যে কোনো একটা প্রশ্ন প্রায় থাকতে দেখা যায়। সেজন্য এই বিপণনের ক্রমবিকাশের ইতিহাস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং ভালো করে জানতে হবে, চর্চা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো।